ফারিসের প্রেমের রাজ্যে আপনাকে স্বাগতম ডাক্তার ম্যাডাম। আকাশ জুড়ে মেঘ নেমেছে, শীতের আভাস নামছে দারুণ। মাগরিবের আজান শেষ হলো, কিছু সময় পেরিয়েছে, সন্ধ্যা হয়েছে প্রায়। চারপাশ লালচে দেখাচ্ছে। জনসমূহ থেকে খানিক দূরে নিরিবিলি এক পরিবেশ, পাখিরা ছুটছে সদূরে। ফার্স্ট আজিতা বসে আছে একটা আলোহীন ল্যাম্পপোস্টের নিচে, নীরব দুজনেই, কথা নেই কারোর মুখে। তারা কফি শপ থেকে বেরিয়ে এসেছে প্রায় মিনিট 15 হবে। ফার্স্ট তার হুডি, টুপি আর মাস্ক দুটোই পরে নিয়েছে। আজিদা অনেক দ্বন্দ্ব হাঁটিয়ে নীরব স্বরে শুধালো, আমরা কি এখন থেকে রিলেশনে আছি? ফার্সে দ্রুত জবাব, না। আজিদা বেশ অবাক হয়ে বলল, তবে ফার্স কিছু বলে না, চুপ করে রয়। অনেকক্ষণ পর আকাশ পানে তাকিয়ে বলে, গত 7 দিন আপনার সাথে সাক্ষাৎ না করে আমি ভেবেছিলাম আমি বোধহয় আপনাকে ভুলে যেতে পারবো, কিন্তু হলো না। আপনি হতে দিলেন না। আপনার সাথে দেখা না হওয়ায় গত 7 দিন আমার নিজেকে বড্ড এলোমেলো লেগেছে। আমাকে এতটা এলোমেলো না বানালেও কিন্তু পারতেন ডাক্তার ম্যাডাম। ফারিস থামতেই আজিতা বলে উঠল, আর আপনি যে আমায় পাগল বানাচ্ছেন তার বেলা, আপনি জানেন গত 7 দিন আমি কতটা অস্থিরতায় ছিলাম। আমি রোজ আপনার জন্য আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম। আমার মন বলতো আপনি আসবেন, অথচ আপনি আসতেন না। কতটা নিরাশ ছিলাম জানেন? কালকে তো মা ভাত রান্না করতে বলেছিল, আমি চুলায় পানি দিয়ে দাঁড়িয়ে আছি চাল দিতে, আর মনে নেই। আজিতার শেষের কথা শুনে ফারিস হেসে উঠল। খানিকটা শব্দ হলো সেই হাসিতে। আজিতা চোখ মুখ কুঁচকে পড়ল, একদম হাসবেন না তো, আপনার হাসিতে আবার বড্ড অসহ্য লাগে। ফারিস তার হাসি থামলো ঠিকই, তবে শীতল স্বরে আওড়ালো, আর আপনার অসহ্যকে যে আমার দারুণ লাগে। আজিতার মুগ্ধনীয় আঁখি, গলায় দৃঢ়তার ছোঁয়া। লোকটা এত সুন্দর করে কথা কেন বলে কে জানে। আজিতা মৃদুস্বরে পড়ল, আপনি এত সুন্দর করে কথা কেন বলেন ফারিস? আপনাকে পাগল বানানোর জন্য। হয়ে তো গেছি কবেই। আমি তো দেখি না। আপনার চোখ আছে? নেই। আছে তো, না থাকার মতো। ফারিস মৃদু হাসল। আজিতা চোখ রাঙিয়ে পড়ল, আবার হাসছেন? আমার দারুণ লাগছে। আচমকায় আজিতাদের ল্যাম্পপোস্টটাই লাইট জ্বলে উঠল। খানিকটা চমকে উঠল আজিতা, পরক্ষণে নিজেকে সামলালো। ফারিস বলে, আমি কিন্তু ভালোবাসতে জানি না ডাক্তার ম্যাডাম। সমস্যা নেই, আমি শিখিয়ে নিব। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। তাতে কি, আমার তো আছে। আপনি বিপাকে পড়বেন। আপনি সঙ্গে থাকলে সব বিপাক আমি ঘুচিয়ে নিব। আমার বারে বারে মনে হয় আপনি আমার সাথে ভালো থাকবেন না। একবার রাখতে তো শিখুন ভালো থাকা, আমি বুঝে নিব। ফারিস আর কিছু বলে না, চুপ করে রয়। তার বড্ড ছন্নছাড়া লাগছে। বিষাক্ত প্রেম তাকে বড্ড ভাবাচ্ছে। ফারিস জোরে একটা নিঃশ্বাস পেল। আজি তার হঠাৎ মনে পড়ল ফারিসের পিঠে থাকা সেই ক্ষতের কথা। এতবারে দেখা হওয়াতেও সে একবারও জিজ্ঞেস করেনি পিঠের যন্ত্রণা কি কমেছিল। আজিতা এ কথা ভুলে কি করে গেল। আজিতা দ্রুত প্রশ্ন করল, আপনার পিঠের ক্ষতটা কি কমেছিল? সেলাই কি কেটেছিলেন? ফারিস দৃষ্টি রাখলো আজিতার চোখের দিকে। মেয়েটাকে চিন্তিত দেখাচ্ছে। ফারিস বলল, সেরেছে। সেলাই কাটা হয়েছিল? আদিব কিছুদিন আগে একজন ডক্টর এনেছিল। যাক ভালো। আবারও নীরবতা ভর করলো দুজনের মাঝে। একটু একটু করে সময় কাটল। সন্ধ্যা সরিয়ে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। আদ্রিতা অনেকক্ষণ পর বলল, আমরা কি সারাদিন এখানেই বসে থাকবো? তুমি বললে আমি তাও করতে রাজি। আদ্রিতা বুঝি খুশি হলো। ফার্স্ট তাকে আবার তুমি করে বলেছে। সেদিনে তুমিটা চেয়েও আজকে তুমিটা যেন তাকে অন্যরকম অনুভূতি দিচ্ছে। আদ্রিতা মৃদু হাসলো। সাহস জুগিয়ে ফারিসের হাতখানা ধরল। ফারিসের নিষ্পলক চাহনি। আদ্রিতা বলল, আপনার মুখের তুমি ডাক আমায় বড্ড আনন্দ দেয়, আমায় তুমি করেই ডাকবেন। ফারিসের তখনই উত্তর আসে, আর আপনার ভালো লাগা আমায় যে বড্ড পীড়া দেয় ডাক্তার ম্যাডাম। রান্নাঘরের কাজ করছে আজিতার মা। রাগে ফুঁসছেন তিনি। রাগটা হলো আরাফাতের উপর। তা নাকি আজিতাকে ভালো লাগেনি। কথাটা শোনার পর থেকেই আজিতার মায়ের মেজাজ চরম খারাপ। ভালো যখন লাগেনি আগেই বলতো। ছবি দেখে কেন বলেছিল ভালো লেগেছে। খামোকা মেয়েটা তার পায়ে ব্যথা নিয়ে ছেলেটার সাথে দেখা করতে গেল। বাড়ির কলিং বেল বাজার শব্দ আসলো তখনই। রাফিন নিজের পরের টেবিলে বসে বই পড়ছিল। আজিতার মা আওয়াজ করে বললেন, রাফিন, দরজাটা খোল তো, তোর আব্বু এসেছে বুঝি। রাফিন উঠে দাঁড়ালো।
দ্রুত গিয়ে দরজা খুলো। সত্যি আজিতা এসেছে। আজিতা আস্তে আস্তে ভিতরে ঢুকলো। রাফিন বলল। আরাফাত ভাইকে তোর কেমন লাগলো আপু? আজিতার জবাব। মোটামুটি। রাফিন দরজা আটকে বোনের পিছু পিছু গেল। বলল। জানিস আপা, আরাফাত ভাই বলেছে সে নাকি এখন বিয়ে করবে না। ভালো তো, সত্যি বলতে আমিও এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। আজিতার মা এগিয়ে এলেন। তত্তর করে বলেন। একদম ঠিক চেয়েছিলি। আরাফাতকে আমারও ভালো লাগেনি। আমি তোর জন্য অন্য পাত্র দেখব। আজিতা কিছু বলল না, চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। শীত করছে। রাত 11টা। নিজের কাজ ছেড়ে বাড়ির বেলকনিতে বসে আছে ফারিস। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উঠছে। ফারিস এখনও খায়নি, জাস্ট ধরিয়ে হাতে নিয়ে বসে আছে। তার নিজেকে বড্ড বিষণ্ণ লাগছে। আদিপ পাশে এসে বসলো, বলল। ভাই আপনি ঠিক আছেন তো? ফারিস খানিকটা নড়ে চড়ে উঠল। হাতের সিগারেটটাই এক টান দিয়ে পড়ল। আমি কি ভুল করেছি আদিপ? কিসের ভুল ভাই? আমার জীবনে কোনো মেয়ে মানুষ আনা কি ঠিক হলো আদিপ? কেন হবে না? পৃথিবীতে সব পুরুষের জীবনে মেয়ে মানুষ আসে ভাই। ফারিস আদিপের দিকে তাকালো, হেসে হেসে পড়ল। তার মানে তোমার জীবনেও কোনো মেয়ে মানুষ এসেছে আদিপ? আদিপ লজ্জা পেয়ে গেল। এ কথা আশা করেনি সে। ফারিস বলল। কে এসে? নাম বলো, তোমাদের বিয়ে পড়িয়ে দেই। আদিপ থতমত খেলো, দোমনা করলো। কি বলবে বুঝতে পারছে না, তাও অনেক ভেবে জবাব দিল। আপনি না করলে আমি কেমনে করি ভাই? ফারিস সিগারেটে পরপর দুবার টান দিয়ে পড়ল। আচ্ছা বিয়েটা না হয় পরে দেখছি, মেয়েটাকে নাম কি তা তো বলো। আদিপ লজ্জা মাখা মুখশ্রী নিয়ে পড়ল। নাম বলে আপনি হাসবেন ভাই? কেন, নাম সুন্দর নয়? তা না, নাম সুন্দর কিন্তু। কিন্তু কি? আদিপ অনেকক্ষণ ভেবে বলল। মেয়েটা ডাক্তার ম্যাডামের বন্ধু ভাই, নাম চাঁদনি। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চাহনি দিল ফারিস। আদিপের মাথা নোয়ানো। আচমকাই ফারিস হেসে উঠল, উচ্চ শব্দের সেই হাসি। আদিপ বলল। বলছিলাম না ভাই আপনি হাসবেন? ফারিস তার হাসি থামিয়ে বলল। খারাপ না কিন্তু। প্রপোজ কবে করেছো বলো? আদিপ অবাক হয়ে বলল। এসব কি বলছেন ভাই? ওসব প্রপোজ আমার দ্বারা সম্ভব নয়। কিসের সম্ভব নয়? তুমি কালী মেয়েটাকে প্রপোজ করতে যাবে আদিপ? ভাবি কি তোমার একার চাই, আমার চাই না? আদিপ এ কথার পিঠে কি বলবে বুঝতে পারছে না। তার লজ্জা লাগছে। মেয়েটাকে কি করে ফারিস ভাইয়ের ভাবি বানাবে? মেয়েটা যদি রাজি না হয় তখন? আদিপ বসা থেকে উঠে দাঁড়ালো, মিনমিনিয়ে বলল। আমি নিজের রুমে যাই ভাই, আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে যাও। আদিপ চলে গেল। ফারিস পরপর কয়েকটা সিগারেটে সুকটান দিয়ে শেষ করলো। এরপর মদের গ্লাসে চুমুক দিল। তার চোখ লাল হয়ে গেছে। প্রকৃতির বুক বেয়ে উপছে আসছে শীতল হাওয়া। ফারিসের শরীর কাঁপছে, তাও উঠছে না। হঠাৎই ফারিস আধো ভেজা চোখে ওই আকাশ পানে তাকালো। লাল রক্তলাল আঁখি নিয়ে আদুরে স্বরে আওড়ালো। ওহে প্রকৃতি, তুমি তো জানতে ফারিসের বুকে প্রেম এক নিষিদ্ধ অধ্যায়, অথচ তুমি সেই প্রেমে ডুবিয়ে মারতে চাইছো আমায়। কাজটা কি ঠিক করেছো? আকাশটা মৃদু বজ্রপাতে কেঁপে উঠল হঠাৎ। মৃদু শব্দে বইতে লাগলো বাতাস। তারা বুঝি জানান দিচ্ছিল কিছুর। ফারিসের প্রশ্নের উত্তরে বোধহয় বলছিল, ওহে নিঃস্ব পথিক, তুমি হয়তো বুঝছো না, তোমার নিষিদ্ধ শহরে প্রেম হবে এক শুদ্ধ প্রতীক। প্রকৃতি তখন সূর্যের দাপটে। কনকনে শীতের আভাস জড়িয়ে সূর্য উঠেছে ধরণী জুড়ে। ফারিস ঘুমিয়ে আছে বেলকুনিতে। কাল রাতে এখানেই মদ সিগারেট খেয়ে সে ঘুমিয়ে পড়েছে। গায়ে তার মোটা কম্বল জড়ানো। কম্বলটা আদিপ দিয়ে গেছে। কাল আদিপ ঘুমানোর আগে আরও একবার ফারিসের রুমে আসে। এসে দেখে ফারিস বেলকুনিতে ঘুমিয়ে পড়েছে। শীতে গায়ের পশম গেছে দাঁড়িয়ে, অথচ তাও ফারিস রুমে এসে বিছানায় শুইনি। আদিপ একবার ভেবেছিল ফারিসকে ডাকবে, কিন্তু পরে আর ডাকার সাহস হয়নি। তাই বাধ্য হয়ে রুমে থাকা মোটা কম্বল টেনে জড়িয়ে দেয় ফারিসের গায়ে। ফারিস হঠাৎই শীতল ছোঁয়ার ভিড়ে গরম উষ্ণতা পেয়ে কম্বল জাপটে ধরে ঘুমিয়ে থাকে। আদিপ বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ফারিসের ঘুমন্ত মুখের দিকে। কতক্ষণ দাঁড়িয়ে থাকে নিজেও জানে না। পরে হুঁশ আসতেই দীর্ঘশ্বাস ফেলে চলে যায় নিজের রুমে। যাওয়ার পথে একটা কথাই ঘুরপাক খায় মাথায়। এই জীবন যেন বড্ড দুঃখ দেয়। ফারিসের ঘুম ভাঙল আরও আধা ঘন্টা পর। শীতের সকালে তীব্র রোদ্দুরের ছোঁয়া গায়ে মাখতে যেন আরও বেশি সতেজ হলো শরীর। এক মিষ্টি গন্ধ যেন নাকে বিঁধে তখন। ফারিস চোখ খুলে চাইল, হাই তুলে আশপাশ দেখল।
সেকেন্ড 15 আশপাশ চোখ বুলাতেই বুঝলো সে বেলকুনিতে শুয়ে আছে। গায়ে জড়িয়ে থাকা মোটা চাদরটা দেখলো। ফারিস বুঝলো এটা আদেবেরই কাজ। ফারিস আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। গায়ের পিঠ খানিকটা ব্যথা করছে। ফারিসের পিঠের ক্ষত এখনও বুঝি পুরোপুরি সারেনি। এখনও মাঝে মাঝে লম্বা আকৃতির দাগটায় চিনচিনে ব্যথা হয়, কিন্তু ফারিস বরাবরই তা উপেক্ষা করে। তার মতে ফারিস আঘাত পায় না, তাদের ব্যথা হয় না, যন্ত্রণা উপলব্ধি করে না। অথচ গত 7 দিন যাবৎ ডাক্তার ম্যাডামকে দেখতে না পাওয়ার শূন্যতায় যে যন্ত্রণা হয়েছিল, ফারিসে তা সহ্যনীয় ছিল না। ফারিস নীরবে জোরে নিঃশ্বাস ফেল। ফারিস বুঝল পৃথিবীতে ভালোবাসার উপর কোনো নিয়ম চলে না। এটা একদম অনিয়ম ব্যাপার স্যাপার, যেটা হুট করে আসে আর সহজে যেতে চায় না। ফারিস মেনে নিয়েছে। আপাতত সে চায় তার জীবনে কেউ একজন থাকুক যাকে ভালোবাসা যায়, বুকে জড়িয়ে ধরে যত্নে রাখা যায়, ক্লান্তিতে কোলে মাথা দিয়ে দুদণ্ড শোয়া যায়, মন খুলে অনেক কিছু বলা যায়। ফারিসের মনে হয় সেটা কেউ একটা বুঝি আদ্রিতাই। ফারিসের নাকে আবারও সেই সুগন্ধটা এলো। এবার যেন আরও বেশি করে এই গন্ধটা নাকে লাগছে। ফারিস অনেকক্ষণ গন্ধটা শুকিয়ে বুঝতে পারলো এটা কোনো খাবারের গন্ধ। তবে কি আদিব রান্না করেছে? ফারিস সকালের সোনালি রোদ্দুরটা গায়ে মেখেই উঠে দাঁড়ালো। বেশ ফুরফুরে লাগছে নিজেকে। ফারিস নিচে লেপ্টে থাকা কম্বলটাও হাতে নিল, গিয়ে রাখলো বিছানায়, তারপর এগিয়ে গেল রান্নাঘরের দিকে। যা ভেবেছিল তাই। আদিব সকাল সকাল মুরগি পোলাও রান্না করেছে। ফারিস তার বাম পাশের ঘড়িটা দেখল। এখনকার সময়কে সকাল বলা চলে না, বেলা প্রায় 12টা ছাড়িয়ে। এত বেলা হয়ে গেছে, অথচ তার মনে হচ্ছে এখনও সকাল চলছে। ফারিস রান্নাঘরের দরজায় মুখে দাঁড়িয়ে পড়ল। আদিব। আদিব মুরগি ভাজছিল। হঠাৎই ফারিসের কণ্ঠ শুনে পিছনে তাকালো। এক ঝলক ফারিসকে দেখে বলল, জি ভাই, আপনার ঘুম ভেঙেছে? ফারিস আরও দুপা রান্নাঘরে দিল, বলল, এগুলো কি করছো তুমি? রান্না ভাই, মুরগির রোস্ট আর পোলাও। তা তো দেখছি, কিন্তু হঠাৎ তুমি রাত্রে গেলে কেন? এমনি ভাই, রোজ রোজ হোটেলে খাবার ভালো লাগছিল না, তাই একটু রান্না করছি। ফারিস কী বলবে বুঝছে না। এই বিষয়টা নতুন না। আদিব প্রায়শই এমন হঠাৎ হঠাৎ রান্নাবান্না করে। ফারিস আর ভাবল না। আদিবের রান্নার হাত সুন্দর, যা রাধে সবই সুস্বাদু আর মজাদার হয়। ফারিস দাঁড়ালো না আর যাওয়ার পথে বলল, ঠিক আছে, রান্না করো, আমি গোসল সেরে আসছি। আচ্ছা ভাই। ফারিস চলে গেল। আদিব রান্নায় মন দিল। হসপিটালের নিজ চেম্বারে বসে আছে আদিতা। মিটমিটিয়ে হাসছে সে। আর তাকে ঘিরে বসে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। লাঞ্চ টাইম চলছে। আজ সবাই মিলে ঠিক করলো লাঞ্চটা আদিতার চেম্বারেই বসে খাবে। তাই চেম্বারের মেঝেটা খুব সুন্দরভাবে মোছা হয়েছে। সাদা টাইলসটা চকচক করছে মেঝেটা, কিন্তু তাও কোথা গিয়ে নড়বড়ে লাগছে। মৃদুল কিছুটা কপাট কুঁচকে বলল, নিচটা যতই চকচকে হোক, এখানে বসে খেতে ইচ্ছে করছে না। চল সবাই মিলে ছাদে যাই। মৃদুলের কথা শুনে আশরাফ বলল, এখন ছাদে যেতে নিলে লাঞ্চ করার সময় থাকবে না, তাই নিচে না বসতে চাইলে চেয়ার পেতেই বসি না সবাই। আশরাফের কথাই যুক্তি আছে, তাই কেউ আর বেশি কথা না বলে চেম্বারের টেবিলে গোল হয়ে বসে খেতে শুরু করলো। আদ্রিতার মাঝে কোনো ভাবান্তর নেই, সে নীরব, চুপচাপ। বিষয়টায় তার বন্ধু মহলরা বেশ চিন্তিত, কারণ আদ্রিতা কখনোই এতটা চুপচাপ থাকে না। তারা শুনেছে আদ্রিতাকে নাকি কোনো ছেলে দেখতে এসেছিল, তাও রেস্টুরেন্টে, কিন্তু আদ্রিতা বিয়ে করবে না এমনটা নাকি বলে দিয়েছে। মৃদুল বুঝে না এখনো বিয়ে না করলে আর কবে করবে। মৃদুল আদ্রিতার দিকে তাকিয়ে পড়ল। আদু। আদ্রিতা তড়িৎ চমকে ঘুরে তাকালো মৃদুলের দিকে, বলল, বল। রনি বলল, কি হয়েছে তোর? রনির কথাই চরম চমকালো আদ্রিতা। ভরকানো গলায় বলল, কি হবে? তোর হাবভাব ঠিক লাগছে না। আমারও কেমন যেন লাগছে। আশরাফও বেশ ভাবলো বিষয়টায়। তা কেমন ঠেকছে যেন আদ্রিতার হাবভাব। আশরাফ মুখে এক লোকমা খাবার নিয়ে তা চিবোতে চিবোতে বলল, সত্যি কি তোর কিছু হয়েছে আদু? বন্ধুদের একের পর এক প্রশ্নে হতমত খাচ্ছে আদ্রিতা। সে বুঝতে পারছে না হঠাৎ তার বন্ধু মহলের হলোটা কি। আদ্রিতা বেশ হতভম্ব স্বরে বলল, আমি সত্যি বুঝছি না তোরা কি বোঝাতে চাচ্ছিস। মৃদুলের সোজা কথা। প্রেমে টেমে পড়েছিস বইন? সঙ্গে সঙ্গে যেন আরও ঘোর চমকালো আদ্রিতা। চোখ বড় বড় করে বলল, এসব কি বলছিস তুই? বিয়েটা করলি না কেন? আরাফাতের আমাকে পছন্দ হয়নি, তাইলে বিয়ে কিভাবে করব?
কথাটা ঠিক হজম হতে চাইল না কারোর, তবুও জোর জবরদস্তি করে কথাটা হজম করে নিল। এবার আদ্রিতা বলল, তোরা বিয়ে করছিস না কেন? মৃদুল বেশ ভাব নিয়ে বলল, আগামী পরশু তোকে ভাবিরে দেখতে যাইতাছি, পছন্দ হইলেই বিয়া পাক্কা। মৃদুলের হাবভাবে সবাই বেশ হাসলো। রনি মুনমুনের দিকে তাকিয়ে বলল, মন চল না, আমরাও বিয়েটা করে ফেলি। মুনমুন নাক মুখ কুচকালো, বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস একবারও, খালি বিয়ে বিয়ে করিস। সঙ্গে সঙ্গে পুরো বন্ধুমহল যেন মুনমুনের পানে চাইলো। কি বললো মেয়েটা? তাহলে কি রনিকে বিয়ে করতে সম্মতি জানালো মুনমুন? বন্ধুমহলের হাবভাবে বিষম খেলো মুনমুন। তড়িৎ চোখ মুখে লাজুক ভাব এনে বলল, তোরা এমন ডেব ডেব করে তাকিয়ে আছিস কেন? আচমকাই হুল্লোড় করে ওঠে সবাই। মুনমুন বিস্মিত। রনি বলল, কালই তবে যাচ্ছি তোর বাড়ি মন। মৃদুল তো চেঁচিয়ে বলে উঠল, ওরে মামা, ফাইনালি বান্ধবীর বিয়া খামো। মুনমুন মুখে স্বীকার না করলেও তারা জানতো মুনমুন রনিকে পছন্দ করে। রনির পাশে কোনো অচেনা মেয়ে মানুষদের সহ্য করে না। এর আগে যতবার রনি তাকে বিয়ের কথা বলেছে ততবার তার উত্তর ছিল, তো কি বিয়ে করবে কেডা? কিন্তু আজকের উত্তরটা ছিল ভিন্ন। তাই সবাই ভেবে নিয়েছে ফাইনালি তাদের বান্ধবী বন্ধুকে বিয়ে করতে রাজি। মুনমুন তব্দা খেলো সবার উল্লাস দেখে, নিজেও হেসে ফেলল হঠাৎ। রনি ভিড়ের মাঝে এগিয়ে গেল মুনমুনের দিকে, বলল, সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোর বাড়ি? মুনমুন আর না করলো না। সে লাজুক হেসে বলল, আয়। মুনমুনের কথা শুনে আচমকাই রনি মুনমুনকে জড়িয়ে ধরল। হতভম্ব বন্ধুমহল। পর মুহূর্তেই সবাই সবার চোখ বন্ধ করে হেসে হেসে পড়ল। আমরা কিন্তু কিছু দেখিনি। হাসে রনি। লজ্জায় মিইয়ে যায় মুনমুন। হাসি তামাশার মাঝে হঠাৎ একটা মেসেজ আসে আজিতার। সে দেখে, কিছু ভাবে, কল করে একজন মেডিকেলের স্যারকে। বলে, স্যার, আমার 3 ঘন্টার জন্য একটু ছুটি চাই, বিষয়টা এমার্জেন্সি। বাড়ির সাথে বিশাল টেবিল বসানো, মাথার উপর গোল আকৃতির ছাতা, সঙ্গে গোল টেবিলটার চারপাশে 4টে চেয়ার বাঁধানো। আদিপ টেবিলে খুশি মনে খাবার পাচ্ছে। পোলাও, রোস্ট, সালাদ, ড্রিঙ্ক হিসাবে কোক দিয়ে জায়গাটা সাজাচ্ছে আদিপ। আজ একটা বিশেষ দিন, যার জন্যই আদিপের এত আয়োজন। ফারিস ছাদে প্রবেশ করলো তখনই। আদিপের কাণ্ড কারখানা তার মাথায় ঢুকছে না। ফারিস আদিপের কাছাকাছি এসেই বলল, এগুলো কি করছো আদিপ? আদিপ মিষ্টি হাসলো। সাজানো শেষ তার। আদিপ খুব উৎসাহ নিয়ে বলল, শুভ জন্মদিন ভাই। সঙ্গে সঙ্গে অবাক হলো ফারিস। চমকালো দারুণ। এতক্ষণে বুঝলো আদিপের এত তোড়জোড় কিসের। ফারিস বলল, তুমিও না আদিপ? ফারিস এগিয়ে এসে জড়িয়ে ধরল আদিপকে, বলল, এই ভুল তারিখ কেন সেলিব্রেট করো আদিপ? দিনটা আমার খুব প্রিয় ভাই, আমি খাবো না ভাই। ফারিস কিছু বলে না, একগালে হেসে বলে, চলো খাই। আদিপ গেল না, শক্ত কণ্ঠে বলল। ফারিস অবাক স্বরে বলল, কেন? সেই মুহূর্তেই ছাদে ছুটে আসলো আজিতা। বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, শুভ জন্মদিন মিস্টার বখাটে। বেশ বিস্মিত নজরে তাকিয়ে আছে ফারিস আজিতার দিকে। এই মুহূর্তে কোনোভাবে আজিতার উপস্থিতি আশা করেনি সে। ফারিস বার কয়েক পলক ফেলল। সত্যি দেখছে নাকি? আজিতা চড়ে চড়ে নিঃশ্বাস ফেলেছে প্রতিনিয়ত। তার বুক কাঁপছে। এইভাবে আচমকা দৌড়ে ছাদে ছুটে আসতে তার খুব কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি আসতে তো পারলো। আজিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এগিয়ে আসতে লাগলো ফারিসের দিকে। ফারিসের ঘোর তখনও কাটেনি। আদিপ ফারিসের কাঁধে হাত রাখলো, মৃদু হেসে বলল, সময়টা আপনার ভালো কাটুক ভাই। আদিপ চলে গেল। ফারিস তার কথাটা শুনতে পেয়েও জবাবে কিছু বলতে পারল না। তার মানে এটাও আদিপের কাজ। আদিপ যাওয়ার পথে আজিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে এতটুকু বলে শুধু, থ্যাংক ইউ। বিনিময়ে মৃদু হাসে আজিতা। আদিপ ছাদ থেকে বেরিয়ে গেল। তবে শুধু ছাদ নয়, সে বাড়ি থেকেই বেরিয়ে গেল। আজিতা ফারিসের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো, শীতল স্বরে বলল, অবাকটা কি খুব হয়েছেন? ফারিসের হুঁশ আসে, তাও থতমত খেয়ে বলে, খুবের চেয়েও বেশি। মৃদু হাসে আজিতা। নিজের হাত ঘড়িটার টাইম দেখে বলে, আমার কাছে খুব বেশি সময় নেই, আসুন খাওয়া দাওয়া শুরু করি। ফারিস নিস্তব্ধ পায়ে এগিয়ে গেল টেবিলের কাছে। ফারিসের হাত ধরে আজিতা বসিয়ে দিল চেয়ারে। ফারিসের নির্বিকার চাহনি তখন। আজিতা নিজ থেকে চেয়ারে বসে বলে, আজ আপনার জন্মদিন, আমায় আগে বলেননি কেন? ফারিস স্বাভাবিক হলো, সরু চোখে আজিতার পানে তাকিয়ে বলল, আগে বললে কি হতো? আপনার জন্য গিফট নিয়ে আসতাম। ফারিস আচমকা হেসে উঠল, বলে,
জন্মদিনে গিফটও দিতে হয়, জানতাম না তো। আদিতা বেশ অবাক হয়, বলে। এ কেমন কথা? জন্মদিনে গিফটেই তো আসল। ফার্সের তড়িৎ উত্তর। না, গিফট আসল নয়, আপনি যে এসেছেন এটাই আসল। আজিতা কি বলবে বুঝতে পারছে না। ফার্স আজিতার প্লেটে পোলাও মুরগির রোস্ট দিল, বলল,